একে তো সৎ মা, বাপের আরেক বউ, তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর? কতবার বলেছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে, হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এই জন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন, তবুও এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনি কথা কও? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা, বুড়া হয়ে গেছে এখনো রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে সে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখল হেমলতাকে। আসসালামু আলাইকুম। চলছে ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা। আজকে আপনাদের পড়ে শোনাব এই উপন্যাসটির 9ম পর্ব। যারা এখনো পর্ব 1 থেকে 8 পর্যন্ত শোনেননি, আশা করি শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটির 9ম পর্ব। মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডু খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে। এ সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসল। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ নিয়ে বলেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেকদিন? বিয়ে হয়েছে বলে আমি মারব না নাকি? হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছেন পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন, মনে হলো না জানি কত মেরেছেন। তাই সেও ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। পদ্মজার গলা। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না? হেমলতার কণ্ঠটা নরম শোনালো। কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর 2 হাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগল। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা, তুমি সাথে চলো। পাগল মেয়ে, বলে কি? কান্না থেমেছে? পদ্মজা 2 হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বলল, আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। 2 কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল। আম্মা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ, কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আরও কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খুঁটাচ্ছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন।
কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান, তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা। হানি খালামণির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখ মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন। নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারপাশে এক মায়াবী ঘন ছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটুও স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্যে। তিনি আবার বসে পড়েন, হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি? এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান। চোখ দুটি জ্বলছে। জলভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি! মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারী ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠোনে পা রেখে বললেন, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে। শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার, আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অবধি এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন, তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এইখানে আইছো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে, কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। বাইর হয়ে যাও কইতাছি, বাইর হও আমার বাড়ি থেইকা। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এইটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী, বালাই বালাই কইতাছি, যাও এন থেইকা, নাইলে তোমার লাশ পালায় দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠোনে নেমে আসেন। যখন বিয়ে করেছ তখন হুঁশ ছিল না?
এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। কি সব বলছো? মুখ সামলাও। মোর্শেদের কপালের রগ দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পিটাতে হাত নিষ্পিস করছে। তবুও হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও, ওনার কথা মনে নেবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হইয়া যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন। এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা আছে সেখানেই যান। দেখিয়ে দিতে হবে? বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়দিন জ্বরে এতই নেতিয়ে গিয়েছিলেন যে উঠার শক্তিও ছিল না। শরীরটা একটু চাঙা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বিয়াই সব বললেন। বিয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বিয়াই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই। আর বাসন্তী আপার তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতাছি না। বুঝায় শুনে বাইর কইরা দাও। তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও। মোর্শেদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান। নৌকা নিয়ে বের হবেন। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়ছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়, সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোনো নারী সতীর মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে, ভাগ্য বাধ্য করছে, নয়তো তিনি এত উদার নন। কখনোই অন্যকে নিজের সংসারের ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন, কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাঁটা ফুটছে। তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদতাছেন? হেমলতা চমকে তাকান। লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি। চোখে জল নিয়েই হাসলেন। বাসন্তী হতবাক। কি অসাধারণ নারী, কত অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, ছেলে মেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষ করে শ্বশুর বাড়ি গেল। মেজো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। ঘরে একটা সরু স্যারা ঘুমাচ্ছে। কে সে? প্রান্ত, আমারই ছেলে। শুনছিলাম 3 মেয়ে শুধু। হেমলতা আর কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আপনি কলপারে যান,
কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদ্মজা মুখ ভার করে বসে আছে। রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আহ্লাদ মিটে আইসু নিতে, আর কোনোদিন যাইতে কইবে না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে। বাড়ির কাছে বললে সবসময় আইতে হইব, এইটা কথা না, চোখে লাগে। পদ্মজা বুঝতে পারছে না তার ভাই বোন তো শুধু বৌভাতের দিন এসেছে, দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে, এজন্য এভাবে কেন বলতে হবে। কান্না পাচ্ছে খুব। আম্মার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আসতে তো নিষেধ দিয়ে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখের জল মুছল। পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল, আম্মা কিছু বলছে? না না। তাহলে কাঁদছ কেন? আম্মার কথা মনে পড়ছে। যেতে চাও? চলো। ও মা, কি কথা, এত রাতে? আর দুপুরেই না আসলাম? তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়দিনের মধ্যে। বাইরে অনেক হাওয়া বইছে। পদ্মজা জানালা লাগাতে গেল, তখন একটা চিৎকার শুনতে পেল। আমির তা লক্ষ্য করে বলল, বড় ভাবির চিৎকার, রুম্পা ভাবি। পাগলের মতো আচরণ তার, পাগলই বলে সবাই। পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো। আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে, ওনার সাথে অন্য কিছু হয়েছে। আমি তো এতটুকুই জানি। আমির চিন্তিত হয়ে বলল। পদ্মজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমার? আঘাত করবে তোমাকে। বাধাই তো থাকে। অনুরোধ করছি। পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমির সায় দিল। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমে থাকে। জানেন, আপনাদের এই বাড়িটা রহস্যজনক, কোনো গোলমাল আছে। সত্যি নাকি? আমার তেমন কিছু মনে হয় না। আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে, আর এসব সবাই বুঝে না। ওরে আমার বুঝদার, তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পিছনের পুকুরে ডুবে মরেছিলেন, আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে। সে কি? তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো? না। আচ্ছা। পদ্মজা কথা শেষ করতে পারল না। আমির পদ্মজাকে টেনে বিছানায় নিয়ে আসে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। আমি ভর্তা হয়ে যাচ্ছি। এই যে আসতে ধরলাম। শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে? আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না। আম্মাকে রাজি করাবো। পদ্মজা খুশিতে গদগদ হয়ে উঠল। সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল। ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজা চোখ খুলে বিছানা থেকে নামার জন্য উঠার চেষ্টা করল, পারল না। আমির দুই হাতে জাপটে ধরে রেখেছে। পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকল, এই যে শুনছেন? আমির সাড়া দিল না। আবার ডাকল পদ্মজা। আমির ঘুমের ঘোরে কিছু একটা বিড়বিড় করে আবার ঘুমে তলিয়ে যায়। এবার পদ্মজা উঁচু স্বরে ডাকল, আরে উঠুন না, ফজরের নামাজ পড়বেন। এই যে। আমির পিটপিট করে তাকায়, দুই হাতের বাঁধন আলগা করে দেয়। পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে। বিছানা থেকে নামতে নামতে বলে, অজু করতে আসুন, আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন। পদ্মজা কলপার থেকে অজু করে আসে। এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমাচ্ছে। মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা। এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো। আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল, উঠুন না, নামাজ পড়ে আবার ঘুমাবেন। মসজিদে যেতে হবে না, আমার সাথেই পড়ুন। এই যে শুনছেন? এই যে বাবু। পদ্মজা দ্রুত জিভ কাটল। মুখ ফসকে আমিরের ডাকনাম ধরে সে ডেকেছে। পদ্মজা সাবধানে পরখ করে দেখল আমির শুনল নাকি। না, শুনেনি। পদ্মজা মনে মনে বলল, উফ, বাঁচা গেল।
আরও এক দফা ডাকার পর আমির উঠে বসে, কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে, কাল থেকে পড়ব, আজ ঘুমাতে দাও। পদ্মজা শুনল না। তার অনুনয়ের কাছে আমির হেরে গেল। বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায়? আমির কলপার থেকে অজু করে আসে। দুজন পাশাপাশি দুই জায়নামাজে নামাজ সম্পন্ন করে। নামাজ শেষ হতেই পদ্মজা বলল, এবার চলুন। আমির টুপি বিছানার ওপর রেখে জানতে চাইল, কোথায়? এমনভাবে বলছেন যেন জানেন না। একটু অভিনয় করেই বলল পদ্মজা। আমিরের সত্যি কিছু মনে পড়ছে না। এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো। সে মনে করার চেষ্টা করল। মনে পড়তেই বলল, ওহ দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির বেরিয়ে গেল। পদ্মজা অপেক্ষা করতে থাকল। জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙা হয়ে উঠল। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল। কি সুন্দর সব কিছু! এত এত গাছ, অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয়। প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে। রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ। সে জঙ্গলের ভেতরে যাচ্ছে। চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে, রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে। পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল। রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায়। তখনই আমির আসে। পদ্মবতী! আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল। আমির কপাল কুঁচকে প্রশ্ন করল, কিছু কি হয়েছে? না, কি হবে, চলুন আমরা যাই। পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমির, তবে প্রশ্ন করল না। পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না। সে ভাবছে, আগে রানী আপাকে জিজ্ঞাসা করতে হবে, এখনই বলা ঠিক হবে না। উনি কি ভাবেন আবার। রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হয়। পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয়, তারপর পালঙ্কের দিকে তাকালো। পালঙ্ক শূন্য। পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসু হয়ে তাকায়। আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে। পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো। কেউ একজন শুয়ে আছে, চুল দিয়ে মুখ ঢাকা, হাতে পায়ে বেড়ি বাঁধা। আমির পদ্মজার পাশে বসে বলল, উনি রুম্পা ভাবি, ওনাকে ডাকবেন একটু? রেগে যায় যদি? তবুও ডাকুন না। আমির লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকল, ভাবি, ভাবি, শুনছেন ভাবি? রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায়। দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে। তাদের মুখ স্পষ্ট নয়। আলো ভালো করে ঘরে ঢুকেনি। রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ। পদ্মজা হাত বাড়িয়ে বলল, আমার হাতে ধরে বেরিয়ে আসুন। রুম্পা বাঁধা দুই হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে, পারল না। পদ্মজা আরেকটু এগিয়ে যায়। রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। রুম্পা কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে। গলা অবধি এসে বমি আটকে গেছে। না জানি কতদিন গোসল করেনি রুম্পা, দাঁত মাজেনি। এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে? প্রসাবের গন্ধও পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঘরেই প্রসাব পায়খানা করে। রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে, শান্ত স্থির দৃষ্টি। আমির গর্ব করে রুম্পাকে বলল, আমার বউ, বলেছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে? দেখিয়ে দিলাম তো। রুম্পা হাসে। ময়লাটে মলিন মুখের হাসি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গেছে। নখগুলো বড় বড়, নখের ভেতর ময়লার স্তূপ যেন। ঠোঁট ফেটে চৌচির, টলমল করা চোখ। দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে। রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল, এ তো মেলা সুন্দর সেরি, তোমার নাম কি তা? পদ্মজা খুশিতে জবাব দিল, উম্মে পদ্মজা। সুরুবাই, এত সুন্দর সেরি কই পাইলেন? এই যে সান্দের লাগান মুখ। রুম্পার আরও কাছে এসে বসল পদ্মজা। দুর্গন্ধটা আর নাকে লাগছে না।
মানুষটাকে তার বেশ লাগছে। রুম্পার চুল লম্বা, মাটিতে 5-6 ইঞ্চি চুল লুটিয়ে আছে, কুচকুচে কালো চুল। অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে, কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে। যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিল। পদ্মজা বলল, আমি আপনাকে তুমি বলি? রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো। পদ্মজা হেসে বলল, কিছু বলবেন? রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে, কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে, হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে। আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসল রুম্পা। খামচে ধরে পদ্মজার পা। আমির লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে। রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। আমির ধমকে বলে, ভাবি ছাড়ো বলছি, পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে, তার চোখে মুখে কোনো ভয়ভীতি নেই। কি যেন খুঁজছে রুম্পার মধ্যে, খুঁজে কুলকিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিতেই পদ্মজা একটু পিছিয়ে যায়। দরজায় চোখ পড়ে, দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে। কি আশ্চর্য! হুট করেই পদ্মজার বুক কাঁপতে থাকে। নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন। এসেই বলেন, তালা খুলছে কেডায়? বাবু, নতুন বউরে নিয়ে ইহানে আইসুস কেন? আমির দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে, নূরজাহানকে কৈফিয়ত দেয়, ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে, রুম্পা ভাবিকেও দেখুক। ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে। ভাবি তো এখন আরো বেশি বিগড়ে গেছে দাদু। তুই আমারে কই আইবি না? তোর চিল্লানি হইন না আমার কইলজারে উইরে গেছিল। বউ, তোমার দুঃখ দিছে এই সিরি? পদ্মজা বলল, না না, কিছু করেনি আমার। আমির চেঁচিয়ে উঠল, কি বলছো? কিছু করেনি মানে? হাত দেখি। আমির পদ্মজার 2 হাত টেনে নিয়ে দেখে, বাম হাতে নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস, কতটা আঘাত পেয়েছ। ঘরে চলো। দাদু, এই নাও চাবি, তালা মেরে দিও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো। দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে। সে চোখে স্নেহ মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল, ওনার যত্ন কেউ নেয় না কেন? দেখনি কিরকম করলো? এই ভয়ে কেউ যায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে, তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাতও করবে না। কিন্তু ধারণা ভুল হলো। আপনি অকারণে চাপ নিচ্ছেন, নখের দাগ বসেছে, শুধু রক্ত চলে এসেছে, এইটুকু ব্যাপার না। আমির তুলা দিয়ে পদ্মজার হাতের রক্ত মুছে দিল, তারপর বলল, আর ওইদিকে পা দিবে না। আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে। লাবণ্যকে ঘুম থেকে তুলছে। লাবণ্য ফজরে উঠতেই চায় না। আমির হেসে বলল, আমি যাই। কোথায়? আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন। তুমি রান্না করবে কেন? অনুরোধ এমন করবেন না। আমি আমার বাড়িতেও রান্না করেছি, টুকটাক কাজ করেছি। এখন না গেলে আম্মা রেগে যাবেন। রাগানো ঠিক হবে না। এসব ভালো লাগে না পদ্মজা, আমি আসছি। পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়, আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠেছে। এতে খুব বিরক্ত বোধ করছে সে। এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখল দরজা ভিড়ানো।
পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলঙ্কার জল জল করছে, চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন, তুমি এনে ক্যারে আইছো? আমি কইছি আইতে? নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের ওপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলি হইব? আমি কইছি? আমারে না কই আমার ঘরে আউন মানা, হেইরে তোমার হরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাইরে যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে, এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখল চোরের মতো বাড়ির পিছনের জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকটি করে মুখে চকারান্ত শব্দ করল, সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢোকে। ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। নাওনের সময় হয়েছে তোমার? আসিলা কই? বললেন ফরিনা। ঘরে, নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বাইরে গেছে অনেকক্ষণ হইল, তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়ির থাকলে ঘরে থাউন লাগে, নাইলে বৌদির স্বভাবে খালি রান্না করে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলল, বেগুন লইছ কেরে? আজ ভাজবেন না? জাফর আর হ্যার বউ তো গেলই গা, এখন কার লেগে করাম? আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাটকাট গলায় দিলেন, গড়ে গিয়া বইয়া থাও। পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছি না এখান থেকে যাইতে? যাও না কেরে? যতদিন আমরা আছি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার স্যারার বউরে আমি মারবো, কাটবো, বকবো, তোমরা কোনোদিন হ্যাল্লকে উঁচু গলায় কথা কইবে না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াইয়া আছো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি। পদ্মজা আর কথা বাড়ালো না। ধীর পায়ে জায়গা ত্যাগ করল। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যের ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে।
লাবণ্যের ঘরে ঢুকেই লিখন সার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখল ছায়াছবি চলছে, লিখন সার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকল, অয় সিমরি, যাস কই, এইদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যর পাশে পালঙ্কে বসল। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দা ভাইয়ের সাথে থাকস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তোর দা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সরাইয়া দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দা ভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে, এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষে ফিরাইয়া দেওয়ানের সাহস খালি তোরই আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখন সার তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্য জনরে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখন সার প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখন সাহ মরে যায়। এই হইল কাহিনী। আইসা পদ্মজা, যদি এমন তোর সাথেও হয়? পদ্মজা আতকে উঠে বলল, যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ও রে, লাইলি হয়ে যাইতেছস? যা, আমিও মজা করছি। আমি কেন চাইব আমার ভাইয়ের বউ অন্যজনের পছন্দ করুক? লিখন সাহ আমার, শয়নের স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসল। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন সাহারে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়া এমনিও দিয়া দিব। কয়দিন পর ম্যাট্রিকের ফল দিব। আমি তো ফেল করামি, দেখিস। কিছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি কই বইয়া রইছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ কেমনে কান্দাছে লিখন শাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দনে আইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল। ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্যে চলছে, লিখন শাহ ঠোঁট কামড়ে কাঁদছে। ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাচ ঢুকে পড়ে লিখন শাহর পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন শাহ আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচব? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচব? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কার্নিশে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকল না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল, বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি? বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন। প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরও কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে।
বাসন্তী প্রান্তের ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না। একে তো সৎ মা, বাপের আরেক বউ, তার ওপর এই বয়সে এসে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর? কতবার বলেছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে, হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এই জন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন। তবুও এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনি কথা কও? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা, বুড়া হয়ে গেছে এখনো রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে সে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখল হেমলতাকে। হেমলতা অগ্নিচোখে তাকিয়ে আছেন, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বললেন, নিজেকে সংশোধন করো, এখনো সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করব এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে, বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় ছেলেটারে মাইরো না, ছোট মানুষ, বুঝে না। আপা, আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী ছেলেদের এমনি মারতে নাই, আর মাইরো না। প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে মোর্শেদের ওপর ভীষণভাবে ক্ষেপে যান। মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে, আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়লবাড়ির ছোট সংসারটা কেমন ওলটপালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত। সব কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না? আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজার ম্যাট্রিকের ফলাফল। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মজা চিৎকার করে উঠল, তাই দ্রুত দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকল। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমির দ্রুত কাছে এসে বলল, কি হয়েছে? ওখানে ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো।
গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো। সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকল। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায়। পদ্মজার পিলে চমকে উঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ করেই সে বেরিয়ে যায়। যাওয়ার তাড়া দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। এরপর আমিরকে খুঁজতে থাকল। আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে যায়। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে, চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। শার্ট ছাড়। ছাড়ব না। কি করবি? তুই আমার বউয়ের দিকে কুনজর দিবি আর আমি ছেড়ে দিব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছি, শার্ট ছাড়। আমির ঘুষি মারে রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র আমির রিদওয়ানকে টেনে হিচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না। রিদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে। রিদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বললেন, কি হয়েছে তোদের? তোরা এমন করতেছস কেন? দাদু, সরে যাও, এই কুত্তার বাচ্চারা আমি মেরে ফেলব। তুই কি ভালা মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রিদওয়ান। আমির নূরজাহানকে ডিঙিয়ে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হল। তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করল। পরেই জ্বলে উঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কি করছে? পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছি ছি করে উঠল। রিদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিদওয়ানি ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। আব্বা, কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা রিদু, কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কি সব শুনছে? ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল। মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বললেন, আপা, আমি আগেই কইছিলাম এই সেরি বিনাশিনী। এই সেরির রূপ আগুনের লাগান। এই সেরির জন্য এখন বাড়ির সারাদের বেজাল হইতেছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করল। মজিদকে বলল, আব্বা, আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলব? আর আম্মা, এরপরেও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। মনে রেখো। আব্বা, তুমিও কথাটা মনে রেখো। আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে। বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো। তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাতে ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ নিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে। সবাই ছোট করে লুতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছেন।
আর অনবরত বলে চলেছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে। সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে। মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফরিনার সব কথাই তার কানে আসছে। তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য। ফরিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন। আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকল। বলল, আম্মা, আমি সাহায্য করি। এই সেরি, তুমি এত বেয়াদব ক্যারে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না? না, মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেঝে ঝাড়ু দিয়ে দেই। তোমারে কইছি আমি? তুমি যাও এন থেকে, যাও কইতেছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমির নেই। কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে। তাই আর সেদিকে এগোলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন একবার পড়ল। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী বা কি করে হয়? পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে এর শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কি রে, কই যাস? পদ্মজা চমকে উঠল। এরপর বলল, এই তো, এইখানেই। কই ছিলি? আচ্ছা, পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল, 2 তলা থেকে হয়তো দেখেছে দা ভাই আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানত না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করল, সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাওর করার চেষ্টা করল, এটা কার ঘর? মনে হতে বেশি সময় লাগলো না। এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতর লুকোনো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এই নে কি করেন রাতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখল মদনকে। সে জঙ্গলের ভেতর থেকেই এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকেল থেকেই, এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিনবুতের আচর পরব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করল রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয়, তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান।
রাইতের বেলা একলা থাকবেন? আমার কাম আপনারে দেইখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন। আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে পা ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো। লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আইসা, তাইলে আমি ধুয়ে আইতেছি, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা, আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধেছিল। বাড়ির পিছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলগা ঘর পেরিয়ে এদিকেই আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ভ্রুকুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে থাকল। আমির পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগল আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখল। এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা, চলো। আপনি যান, আমি আসছি। কেন? তুমি কোথায় যাবে? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবল। এরপর বলল, আলগা ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, এরপর সব বলবো। আরে, কি করবে বলবে তো? আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করল, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানীই আগে কথা বলল, রাইতের বেলা এমনি ছুটতাছ কেন? পদ্মজার মাথা থেকে ঘোমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তীর করে চুল উড়ছে। তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকে দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো। একটু আগেই ছিল, এখন তো নাই। রাইতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়েও কোথাও ছিলে? কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে উঠল মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসল। কি বলবে খুঁজছে যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকল, আপা। আরে, আমি ঔষধ খুঁজতে আসছিলাম। কি ঔষধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাইত হয়ে গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকল। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর থেকে কি করবে? সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এইবার কাহিনী কি বলো তো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায়, আমি জানালা থেকে দেখি। উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমির শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমির চিন্তিত হয়ে কিছু ভাবে। কপালের চামড়া কুঁচকে গেছে। গভীর ভাবনায় বিভোর সে।
পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্ন করেছি কেন জঙ্গলে গিয়েছিল। বলল ঔষধ আনতে, মানে কোনো ঔষধি পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন কেউ ঔষধি পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে? পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখন কাউকে বলবেন না। বলা উচিত। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যাই, এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়। বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি। কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসল। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খোঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময় না খেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লাই। তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কত কত দিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসল, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই, তবে বউয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি। আমির আরো শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের দুই হাতে ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন? গায়ের জোর দেখান? কেন, ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার চিটে ফোটাও গিলে ফেলেছ দেখছি। বিয়ের এতদিন পরও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন? আমি অত ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথায়। এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন? যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাব কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু, কতবার বলছি না, না বলে ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজার চিপায় পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি গল্প পড়ে শোনানোর চেষ্টা করি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে যেন ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।